উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, তৃতীয় অধ্যায়, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। আজকের বিষয় অভ্যন্তরীণ নিরাপত্তা। অভ্যন্তরীণ নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে বোঝায় একটি রাষ্ট্রের ভিতরে জনগণের জীবন, সম্পত্তি, শান্তি প্রভৃতি রক্ষার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস, অপরাধ, বিদ্রোহ, সাম্প্রদায়িক দাঙ্গা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রভৃতিকে প্রতিরোধ করা এবং জনগণের মৌলিক অধিকার ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা। অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে বোঝায় কোনো দেশের মধ্যে যে সমস্ত বিপদগুলো হতে পারে সেই বিপদগুলোর হাত থেকে দেশের জনগণকে রক্ষা করা। এবার কোনো দেশের মধ্যে জনগণের সাধারণত কী নিয়ে বিপদ হতে পারে? তার জীবন বা সম্পত্তিহানি হতে পারে, তার শান্তি বা স্থিতিশীলতা রক্ষা করতে হতে পারে বা স্থিতিশীলতা বিপর্যস্ত হতে পারে, অনেক সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে, কোনো অন্তর্বিদ্রোহের ফলে মানুষের প্রাণ বা সম্পত্তি নষ্ট হতে পারে, বা যে কোনো রকমের হিন্দু মুসলিম বা এরকম ধর্মজনিত সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, বা অন্যান্য জাতিগত দাঙ্গা হতে পারে, বর্ণবিদ্বেষ হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ফলে, যেমন মাদক পাচার, মানব পাচার, মানে বিভিন্ন চোরাচালান করা, অবৈধ অনুপ্রবেশ ঘটানো, এই ধরনের বিভিন্ন পরিস্থিতির ফলে যে সমস্ত বিপদ বা ঝুঁকি উৎপন্ন হতে পারে সেগুলির হাত থেকে রক্ষা করাটা হলো অভ্যন্তরীণ নিরাপত্তার লক্ষ্য। তাছাড়াও জনগণের মৌলিক অধিকার এবং সামাজিক স্থিতিশীলতা যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখাটাও অভ্যন্তরীণ নিরাপত্তার লক্ষ্য। তাই বলা যেতে পারে অভ্যন্তরীণ নিরাপত্তার উদ্দেশ্য হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতাকে দূর করা। এবার এই অভ্যন্তরীণ নিরাপত্তার উপাদান কি, বা কে বা কারা এই অভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের প্রদান করবে, মানে রাষ্ট্রের তরফ থেকে কোন সংস্থার মাধ্যমে এই অভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করা হবে? অনেকগুলো পদ্ধতি আছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার, পদ্ধতি বা উপাদান আছে। তার মধ্যে প্রধান হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা কারা রক্ষা করে? সাধারণভাবে দেখতে গেলে পুলিশ। তারা আইন শৃঙ্খলা বজায় রাখে, অপরাধ দমন করে, জননিরাপত্তা নিশ্চিত করে। আবার গোয়েন্দা সংস্থা যখন কোনো অভ্যন্তরীণ গোলযোগের ঘটনা ঘটে যায়, বা অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেটা শনাক্তকরণ এবং ঘটার আগেই সেটাকে আটকে দেওয়া, বা রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র খোঁজ করে রাখা এবং সেগুলোকে দমন করা, সন্ত্রাসবাদ দমন করা, বা চরমপন্থী বা উগ্রপন্থী যদি হামলা করে সেগুলোর থেকে আগের থেকে সাবধানতা অবলম্বন করা যেন এরম হামলা নাই হতে পারে, এগুলো করে গোয়েন্দা সংস্থারা, যেমন স্পেশাল ব্রাঞ্চ বা এসপির কথা বলা যেতে পারে ভারতের ক্ষেত্রে। এছাড়া আধা সামরিক বাহিনী যেমন র্যাব বা র্যাপিড অ্যাকশন ফোর্স বা বিএসএফ, এরা বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা পুলিশের সহযোগী বাহিনী হিসেবে অনেক ক্ষেত্রেই অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সহায়তা করে। যেমন কোনো ক্ষেত্রে হয়তো দাঙ্গা হচ্ছে বা মানুষ এমন আন্দোলন করছে যাতে সরকারি বাস ভাঙচুর করছে, সরকারি প্রপার্টি ভাঙচুর করছে, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় র্যাব এসে পুলিশেরও সহায়তা করে, যেক্ষেত্রে পুলিশ কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দ্বিতীয় উপাদান হলো আইন ও বিচার ব্যবস্থা। অপরাধ দমনের জন্য কার্যকরী আইন প্রণয়ন এবং সেই আইনের কঠোরভাবে প্রয়োগ করা। তাছাড়াও স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচারকে নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। অপরাধীদের নিরাপদ হেফাজত এবং পুনর্বাসনের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করা হলো আইন ও বিচার ব্যবস্থার কাজ। অর্থাৎ কঠোর আইন, সেই আইনের কঠোরভাবে প্রয়োগ এবং
স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং তার সঙ্গে অপরাধীদের সংশোধনের উপযুক্ত ব্যবস্থা, এগুলো করার মাধ্যমেও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা যেতে পারে। তাছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার তৃতীয় উপাদান হলো সাইবার নিরাপত্তা, যেমন সাইবার ক্রাইমকে প্রতিরোধ করা। সাইবার ক্রাইমকে কীভাবে প্রতিরোধ করব? তথ্য প্রযুক্তি নির্ভর অপরাধ যেমন সাইবার হ্যাকিং, সাইবার সন্ত্রাস, গুজব ছড়ানো ইত্যাদিকে প্রতিরোধ করার জন্য আমাদের সাইবার সেল আছে, তারা এগুলোকে প্রতিরোধ করবে। এছাড়া ডেটা প্রোটেকশন করা, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা উচিত। যেমন আমরা আধার কার্ড করার জন্য যে তথ্যগুলো দিয়েছি সেগুলোকে এমনভাবে সংরক্ষণ করা যাতে কেউ সেটা হ্যাকিং করতে না পারে বা কেউ সেটা নিয়ে নিতে না পারে, সেগুলো করা, এই ডেটা প্রোটেকশন করেও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা যায়। তৃতীয়ত, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের রক্ষা। যেমন আমি এতক্ষণ বললাম সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সেই সমস্ত উদাহরণগুলোর কথা যেগুলো ব্যক্তিগত ক্ষেত্রে হার্মফুল, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম কিছু সংস্থা আছে যাদের তথ্য যদি হ্যাকিংয়ের মাধ্যমে নিয়ে নেওয়া যেতে পারে তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেগুলোকে বলা হয় ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। যেমন বিদ্যুৎ সংস্থা বা ব্যাংকিং, এগুলোর যদি হ্যাকিং করে নেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে পরিষেবা বিপর্যস্ত হতে পারে। সেক্ষেত্রে সেগুলোর রক্ষা করা, সেগুলোকে এক্সট্রা প্রোটেকশন দেওয়া, সেটাও নিরাপত্তা রক্ষার বা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চতুর্থ, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার চতুর্থ উপাদান হলো সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। কারণ আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতি না বজায় থাকলেই সাম্প্রদায়িক দাঙ্গা হবে। ধর্ম, বর্ণ প্রভৃতি গোষ্ঠীর যদি সম্প্রীতি না থাকে এবং গোষ্ঠীগত যদি সম্প্রীতি না থাকে তাহলে সেই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকে, যা সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে ক্ষতিকারক। তার জন্য এই ধরনের সম্প্রীতি বজায় রাখাটাও হলো রাষ্ট্রের দায়িত্ব। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন সহিংসতা বা অস্থিরতাকে প্রতিরোধ করাটাও হলো, বা রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাটাও হলো সামাজিক স্থিতিশীলতা রক্ষারই একটা অংশ এবং নিরাপত্তা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেমন কোনো জায়গা যদি রাজনৈতিকভাবে আলাদা হতে চায় বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কোথাও যদি মাথাচাড়া দেয়, সেটাকে যতটা সম্ভব সহিংসতা না, অহিংস পদ্ধতিতে সলভ করা যায়, যদি তাদের দাবিগুলোকে অহিংস পদ্ধতিতে মেনে নিয়ে তাদেরকে বুঝিয়ে আবার সঠিক পথে ফেরানো যায়, সেগুলো করা উচিত এবং এইভাবেও নিরাপত্তা রক্ষা করা যেতে পারে। নিরাপত্তা রক্ষার বা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পরবর্তী উপাদান হলো দুর্যোগের ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদির মতো সময়, এমনকি মহামারী জাতীয় সময়েও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মানে ইনফ্রাস্ট্রাকচারটাকে বা কাঠামোটাকে গঠিত রাখা এইভাবে যেন কোনো বিপদ অন্যের জনগণের ওপর না আসে, সেটাও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষারই একটা উপায়। যদিও বলা যেতে পারে প্রাথমিকভাবে এটা অপ্রচলিত নিরাপত্তার অংশ। এছাড়াও মানবসৃষ্ট দুর্যোগ যেমন দাঙ্গা, সন্ত্রাস, সেগুলোকে নিয়ন্ত্রণ করাও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার উপায়। তাছাড়া সীমান্ত নিরাপত্তা যেমন অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মানব ও মাদকের পাচার রোধ, এগুলোও হলো সীমান্তের নিরাপত্তা। অর্থাৎ অন্য দেশ থেকে যেন আমাদের দেশে কোনো খারাপ বস্তু না আসতে পারে বা আমাদের দেশের কিছু যেন অন্য দেশে চলে যেতে না পারে, সেটা রক্ষা করাটাও হলো নিরাপত্তা রক্ষারই একটা অংশ। অভ্যন্তরীণ নিরাপত্তার পরবর্তী উপাদান হলো অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তা কি? যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে পুরো সমাজটা, তাহলে কোনো ব্যবস্থাই, সে আইন হোক বা প্রশাসন হোক বা বিচার ব্যবস্থা হোক, কোনো ব্যবস্থাই সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই দুর্নীতি রোধ করা, অর্থ পাচার রোধ করা, অবৈধ অর্থ প্রবাহ রোধ করা, মানে আমরা আমাদের দেশ থেকে টাকা অন্য দেশে পাঠিয়ে
তাদেরই হেল্প করছি নিজেদের বিরুদ্ধে অস্ত্র কিনতে, সেই ধরনের প্রবাহকে রোধ করা, অবৈধভাবে যদি করা হয় সেগুলোকে রোধ করা, দেশের সম্পদকে রক্ষা করা হলো অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের মূল উপায়। তাছাড়াও জাল নোট, আর্থিক জালিয়াতি প্রভৃতি প্রতিরোধ করাও এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাও অর্থনৈতিক নিরাপত্তার মূল উপাদান। তাছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার পরবর্তী উপাদান হলো নাগরিক সচেতনতা বৃদ্ধি। যদি সমাজ সচেতন না হয়, নাগরিকরা যদি নিরাপত্তা বিষয়ে সচেতন না হয়, তাহলে নিরাপত্তা ব্যাহত হতে পারে। যেমন কোনো দেশের গুপ্তচর যদি আমাদের পাড়ায় এসে থাকে এবং পাড়ায় কে থাকছে না থাকছে এগুলো যদি আমরা কোনো খোঁজ খবরই না রাখি, তাহলে আমাদের নিরাপত্তা বিপর্যস্ত হতে পারে। তাই নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দেশের আইনকানুন যাতে সব নাগরিক মেনে চলে, তারাও যাতে মাদক পাচার বা মানব পাচারের ক্ষেত্রে অংশগ্রহণ না করে, সেগুলো উচিত। এছাড়া কমিউনিটি পুলিশিং করা, মানে স্থানীয় পর্যায়ে নিরাপত্তাকে জোরদার করা, যেটা বললাম যে অন্য দেশের লোক যদি এখানে এসে থাকে আমরা যেন সচেতন থাকি, সেগুলো করা। এছাড়া গণমাধ্যমের মাধ্যমে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি করা, সহিংস ও উগ্রপন্থাকে প্রতিরোধ করা, জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, এগুলোও হলো অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার উপায়। অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিবন্ধকতা কি? এই উপায়গুলো কেন আমরা প্রয়োগ করতে হবে বা আমরা প্রয়োগ করতে বাধ্য হই? অভ্যন্তরীণ নিরাপত্তার সবথেকে বড় হুমকি হলো রাজনৈতিক অস্থিরতা। যেমন কোনো হরতাল, অবরোধ, সংঘর্ষ, এই সব কারণে যদি আইন শৃঙ্খলা লোক ভেঙে দেয়, যেমন আমরা অনেক ক্ষেত্রেই শুনি যে পাবলিক বাস ভেঙে দিয়েছে বা কোনো সরকারি অফিস ভেঙে দিয়েছে, সেগুলো বা অবরোধ করে অনেক সময় সরকারি কাজকর্মে বা অন্যান্য মানুষের সাধারণ জীবনযাত্রায় বাধা দেওয়া হয়, সেগুলো এখানে উল্লেখযোগ্য যে সহিংস অবরোধের কথা বলা হচ্ছে, এমনি কেউ আন্দোলন করছে বা মিছিল করছে সেগুলোর কথা বলা হচ্ছে না। তাই এই ধরনের অবরোধ করা বা দাঙ্গা বা সংঘর্ষ জাতীয় কিছু করা, পুলিশের সঙ্গে সংঘর্ষ করা, এগুলো করলে আইন শৃঙ্খলা ভেঙে যেতে পারে এবং নিরাপত্তা ব্যাহত হতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং সরকার বিরোধী আন্দোলন অভ্যন্তরীণ নিরাপত্তাকে দুর্বল করে। আবারও উল্লেখ করছি, এখানে আন্দোলন বলতে সহিংস আন্দোলনের কথা বলা হয়েছে, অহিংস আন্দোলনের কথা নয়। তাছাড়াও ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রভাবের কারণে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমও ব্যাহত হয়। মানে ধরো কেউ, এটা আমি সাধারণভাবে উদাহরণ দিচ্ছি, এটারই বড় রূপ, ধরো কেউ ড্রিঙ্ক করে ড্রাইভ করতে করতে ধরা পড়লো এবং সে তার কোনো রাজনৈতিক বড় নেতাকে ফোন করে নিজের ওপর থেকে কেস তুলিয়ে নিল এবং ওই ড্রাঙ্ক অবস্থায় আবার গাড়ি চালাতে চালাতে চলে গেল। এক্ষেত্রে রাস্তায় যে লোকটা হাঁটছে তার নিরাপত্তা ব্যাহত হতে পারে, কারণ এ কবে কাকে উড়িয়ে দেবে কিছু বলা যায় না। তাই বলা যেতে পারে এই ধরনের যে সমস্ত নেতা বা উচ্চপদস্থ কর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করে এবং অনেকে আছে এরকম রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে কোনো অঞ্চলে মাদক পাচারকে সমর্থন করে বা কোনো খারাপ কাজকে সমর্থন করে, তারাও নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকারক। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সন্ত্রাসবাদ বা উগ্রবাদ। উগ্রবাদ কাকে বলে? যেটা আমি আগেই বললাম যে কোনো দাবি পূরণ করার দুটো পদ্ধতি থাকে, একটা হলো সমাজসিদ্ধ পদ্ধতি আর আরেকটা হলো সমাজ বহির্ভূত পদ্ধতি। যারা সমাজ বহির্ভূত পদ্ধতিতে, অর্থাৎ কোনো জায়গা দখল করে সরকারের কথা না মেনে বা রাষ্ট্রের স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা না মেনে প্যারালাল সরকার বা সমান্তরাল সরকার গঠন করে নিজেদের দাবি পূরণ করতে চায় বা কোনো রকম জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম করে, জঙ্গি গোষ্ঠী জাতীয় চালায় কিছু, যেমন ভারতের নক্সালিয়েটের কথা বলা যেতে পারে, এই ধরনের কিছু করলে বা অনলাইনে লোককে প্রভাবিত করলে নিজের মতামতে, যদি সেটা জঙ্গি মতামত হয়, সেই মতামতে প্রভাবিত করলে বা আঞ্চলিক ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদীর বা রাজনৈতিক আন্দোলনগুলো চরম পর্যায়ে নিয়ে গেলে, সহিংস পর্যায়ে নিয়ে গেলে, সেগুলো অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাছাড়া
অভ্যন্তরীণ নিরাপত্তার আরেকটা ঝুঁকি হলো সাইবার নিরাপত্তা, যেমন ব্যাংক জালিয়াতি, ডেটা চুরি, সফটওয়্যারের আক্রমণ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের সময় হঠাৎ করে একটা ফেক ভিডিওর মাধ্যমে সবাইকে ভোট দিতে যেতে বারণ করা হয়েছে। সেই ফেক ভিডিওতে দেখা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প সবাইকে বলছে ভোট দিতে আসতে না। এই ধরনের কিছু ভুল তথ্য প্রচার করা বা গুজব রটানো, এগুলো সমস্ত কিছুই হলো সাইবার নিরাপত্তার পক্ষে হুমকি। এছাড়াও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ, যেমন বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংকিং সিস্টেম, এগুলোকে হ্যাক করে নিলে পরিষেবা ব্যাহত হতে পারে। এছাড়াও গোয়েন্দাদের প্রযুক্তিগত দক্ষতার অভাব, অর্থাৎ এরম যদি কেউ হ্যাকিংও করে তাহলেও যেন গোয়েন্দারা হওয়ার আগেই ধরে ফেলে, সেই প্রযুক্তিগত দক্ষতা যদি গোয়েন্দাদের না থাকে, সেগুলোর অভাব, এই সমস্ত কিছুই অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকারক বা হুমকি রূপে দেখা যেতে পারে। বা গোয়েন্দাদের যদি আধুনিক সরঞ্জাম না থাকে, তারা যদি মোকাবিলা করার মতো যোগ্য হয়ে উঠতে না পারে, সেটাও অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাছাড়া অর্থনৈতিক অপরাধ ও দুর্নীতিও অভ্যন্তরীণ নিরাপত্তার সন্তারক, যেমন অর্থ পাচার, মাদক ও চোরাচালান, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এগুলো সমস্ত কিছুই কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে। সেক্ষেত্রেও অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া রয়েছে সামাজিক বৈষম্য, যেমন ধর্মীয়, জাতিগত বা বর্ণগত সংঘাত, সাম্প্রদায়িক সংঘর্ষ। তাছাড়াও অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষার অভাব, অশিক্ষা, কুসংস্কার, এই সমস্ত কিছুই সামাজিক স্থিতিশীলতার পক্ষে ক্ষতিকারক। যেমন কোনো দেশে যদি অনেক বেশি বেকার তৈরি হয় বা কোনো দেশে যদি শিক্ষিত লোকের অভাব তৈরি হয়, তাহলে তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। পাকিস্তানের কথা বললেই বোঝা যেতে পারে যে পাকিস্তানের লোকগুলো সমস্ত কিছুই অসামাজিক কার্যকলাপে লিপ্ত, কারণ পাকিস্তান দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে দারিদ্র বেড়ে যায়, দারিদ্র্যের জন্য অনেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে শুরু করে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং সামাজিক মানসিক উন্নতি ঘটানো, মানুষের শিক্ষা বা কুসংস্কার মুক্ত করে সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এগুলো যদি না করতে পারা যায় তাহলে নিরাপত্তা ব্যাহত হতে পারে। তাছাড়া ধর্মীয় ও জাতিগত এবং গোষ্ঠীগত সম্প্রীতি রক্ষার মাধ্যমেও অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করা যেতে পারে, কারণ এগুলো যদি না থাকে তাহলে সংঘাত তৈরি হতে পারে এবং সেই ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ বা দাঙ্গা অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়াও দুর্বল প্রশাসনিক কাঠামো অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক, যেমন গোয়েন্দা ও সামরিক বাহিনীর মধ্যে যদি সমন্বয়হীনতা থাকে বা কার্যকর যোগাযোগের অভাব থাকে, তাহলে যারা অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে তারা অনেক বেশি সক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষা করাটাও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার মূল কর্তব্য, মূল অংশ। এছাড়াও বিচার ব্যবস্থা যদি খুব ধীর গতিতে চলে বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি নিরপেক্ষতা না থাকে, তাহলেও সেটা কিছু লোকের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে এবং সেই অসন্তোষ যাদের মধ্যে সৃষ্টি হয়েছে তারাই পরবর্তীকালে হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে পারে। তাছাড়াও সীমান্ত যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, যেমন আজকালকার দিনে দেখা যাচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বা ভারত মিয়ানমার থেকে মাদক পাচার, এই সমস্ত যে জিনিসগুলোকে যদি কন্ট্রোল না করা যেতে পারে, তাহলে অনেক সময় মাদকের জন্যও অনেকে সহিংস হয়ে উঠতে পারে। ফলে এগুলো হলো অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি। এছাড়াও সামরিক অভ্যুত্থান, মানে যেরকম বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, যে মিলিটারি শাসন ব্যবস্থাকে দখল করে নিয়েছে, সেরম কিছু, বা প্রাকৃতিক কোনো দুর্যোগ যেমন করোনা বা মানবসৃষ্ট কোনো দুর্যোগ, এগুলোও হলো অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এবার এই অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিবন্ধকতাগুলোর থেকে রক্ষা পাওয়ার উপায় কী বা এগুলোর সমাধানের উপায় কী, আমরা আগেই পড়েছি বেশ কিছু উপাদানের মাধ্যমে আমরা অভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করি।
সেই উপাদানগুলোকে শক্তিশালী করলে পরেই আমরা এই রিস্কগুলোর হাত থেকে বা এই ঝুঁকিগুলোর হাত থেকে মুক্তি পেয়ে যাব। যেমন গোয়েন্দা নেটওয়ার্ককে যদি আমরা শক্তিশালী করি, সেটা উন্নত প্রযুক্তি দিয়ে, উন্নত প্রশিক্ষণ দিয়ে, উন্নত যন্ত্রপাতি দিয়ে এবং সাইবার মানবিক উভয় দিক থেকেই, অর্থাৎ উন্নতির দিক থেকেও এবং মানবিক দিক থেকেও আমি ইন্টেলিজেন্ট লোক হায়ার করে, বেশি সংখ্যক লোক হায়ার করে যদি সেই নেটওয়ার্কটাকে শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা অভ্যন্তরীণ নিরাপত্তা পেয়ে যাব। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীরও আধুনিকীকরণ করতে হবে। যেমন উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, প্রযুক্তি সরবরাহ প্রভৃতি যদি থাকে, তাহলেও তারা প্রতিরোধ করতে, কোনো অভ্যন্তরীণ গোলযোগ প্রতিরোধ করতে বেশি সমর্থ হবে এবং সেক্ষেত্রেও নিরাপত্তা বাড়বে। এছাড়াও সামাজিক সংহতি বৃদ্ধি করতে হবে, ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীগত সম্প্রীতি নিশ্চিত করতে হবে। তার ফলেও অভ্যন্তরীণ নিরাপত্তার স্কোপ অনেকটা বেড়ে যাবে। এছাড়াও দুর্নীতি দমন করতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সকলকে স্যাটিসফাই করার চেষ্টা করতে হবে। কারোর প্রতি যেন অবিচার না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। তাহলেই যাদের প্রতি কিছু লোকের প্রতি অবিচার হওয়ার ফলে তারা বিদ্রোহী হয়ে উঠবে, এই সম্ভাবনার হাত থেকেও মুক্তি পাওয়া যাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও যুব সমাজের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করেও আমরা তাদেরকে খারাপ পথে যাওয়ার থেকে আটকাতে পারি। এইভাবে আমরা অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি। যদিও বলা যেতে পারে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় নিরাপত্তা নিয়েই নিরাপত্তার ধারণাটা গঠিত, তবুও অনেক সময় দেশের ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তাকে অনেকটা ইগনোর করা হয়, কিন্তু সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভেতরের পরিস্থিতি যদি ঠিক না থাকে, তাহলে বাইরের লোক সুযোগ নেওয়ার অনেক বেশি চেষ্টা করবে। অর্থাৎ ইন্টারনালি যদি কোনো দেশে দাঙ্গা বা কলহ তৈরি হয়, তাহলে যেমন সে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনই বহিঃশক্তিরাও সেই দাঙ্গাগুলোতে বা দাঙ্গাকারীদের আর্থিক এবং সামরিক সাহায্য করে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে উদ্যত হবে। এর ফলে আলটিমেটলি সেই দেশের সার্বভৌমিকতা এবং নিরাপত্তা ব্যাহত হবে। তাই অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং এরকম কোনো উত্তর জানতে হলে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।